আসসালামু আলাইকুম। রসায়নগর পক্ষ থেকে আমি নাদিম আহমদ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এপ্রিল এসএসসি 25 পরীক্ষার্থীদের জন্য বহু কাঙ্ক্ষিত যে রসায়নের স্পেশাল সাজেশনটার কথা আমরা তোমাদেরকে আগে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম। আজকে আমরা তাই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে জানি আমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। আগামী তোমার কি রবিবার দিন হচ্ছে পদার্থ পরীক্ষা, তার একদিন পরে হচ্ছে আমাদের কি রসায়ন পরীক্ষাটা। তো আমরা ভিডিওটা তোমার কি আজকে হচ্ছে বুধবার, আজকে বুধবার রাতে আমরা ভিডিওটা আপলোড করে দিতেছি। তোমরা সবাই ঠিক আছে একযোগে সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিবে এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দিবে। ঠিক আছে, আমরা আজকে তোমাদের সামনে যে সাজেশনটা নিয়ে হাজির হয়েছি, এই সাজেশনটা তোমার কি সমস্ত গত যে বোর্ড প্রশ্নগুলো ছিল সবগুলো বোর্ড প্রশ্ন একসাথে আমরা বিচার বিশ্লেষণ করে এবং কোন অধ্যায় ভিত্তিক কোন টপিকসটা আমাদের গতবার পরীক্ষা আসছে বা এবার আসার মতো সবগুলো বিচার বিশ্লেষণ করে আমাদের এই রসায়নের স্পেশাল সাজেশনটা সাজানো হয়েছে। আশা করি এই সাজেশন থেকে আমাদের যে 3 স্টার ওয়ালা যে সাজেশনগুলো থাকবে, আশা করি অবশ্যই আমাদের আগামী যে রসায়ন পরীক্ষাটা আছে, রসায়ন পরীক্ষার মধ্যে আমরা এগুলো থেকে কমন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের এই স্পেশাল সাজেশনটা যাতে তোমার বন্ধু বান্ধবরা সবাই পায়, ঠিক আছে, এই জন্য অবশ্যই তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে দিবে এবং বিভিন্ন পেজে এবং গ্রুপে এগুলো শেয়ার করে দিবে, যেন অবশ্যই তোমাদের সকল বন্ধুরা এই রসায়ন স্পেশাল সাজেশনটা পেতে পারে এবং পরীক্ষায় যেন তারা ভালো রেজাল্ট করতে পারে। তো আশা করি আমাদের এই যে প্রয়াসটা তোমরা সবার কাছে ছড়িয়ে দিবে এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতেছি রসায়নের একটা তোমার কি করা ভালো একটা রেজাল্ট তোমরা কিভাবে করতে পারো তার একটা প্রয়াসে আমরা গত বোর্ড প্রশ্ন এবং সকল অধ্যায়ের টপিকগুলো বিচার বিশ্লেষণ করার মাধ্যমে রসায়নগরের যে টিমটা আছে এই টিমের সাহায্যে আমরা এই কাজটা তোমাদের সামনে আজকে নিয়ে আসছি। তো আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। আমরা আজকে সাজেশনটা একটু ভিন্নভাবে তোমাদের সামনে হাজির করেছি যে আমাদের রসায়ন বইয়ের মধ্যে মোট 12টা অধ্যায় আছে। ঠিক আছে, তো এই 12টা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু টাইপ ভিত্তিক ভাবে অর্থাৎ প্রশ্নগুলাই কিন্তু টাইপ ভাবে আসে। যেমন মনে করো আমরা রসায়নের প্রথম 3টা অধ্যায়, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই 3টা অধ্যায় থেকে কিন্তু একটা একসাথে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, দ্বিতীয় টাইপ হচ্ছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এবং কি রাসায়নিক বন্ধন, এই 2টা অধ্যায় থেকে একসাথে প্রশ্নগুলো আসে। তারপর ষষ্ঠ অধ্যায় আছে যে আমাদের ম্যাথের যে অধ্যায়টা, ঠিক আছে, ওই অধ্যায় থেকে আলাদা করে একটা প্রশ্ন আসে। তারপরে সপ্তম, অষ্টম, নবম, এই 3টা অধ্যায় থেকে কম্বিনেশন ভাবে একটা প্রশ্ন আসে। তারপর দশম অধ্যায় প্লাস হচ্ছে তোমার কি 11 অধ্যায়। তো দশম অধ্যায় থেকে গত যেহেতু আমাদের শর্ট সিলেবাস ছিল প্রশ্নগুলো আসে নাই, অষ্টম অধ্যায় থেকে গতবার সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এবার দশম অধ্যায় থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। ওই হিসাবে আমরা তোমাদের সামনে সাজেশনটা নিয়ে হাজির হয়েছি। আর 11 অধ্যায় যেটা আমরা সাধারণত জৈব যৌগিক হিসাবে চিনি, ঠিক আছে, ওই জৈব যৌগ অধ্যায় থেকে আমাদের কি আসবে আশা করি আমরা যে টপিকসগুলো দিয়ে দিব ইনশাল্লাহ সবগুলো থেকে তোমার কি কমন পাবা। আর 12 অধ্যায় তো তোমার আলাদা আছে। তো আমরা বোর্ড প্রশ্নগুলো বিচার বিশ্লেষণ করে কোন অধ্যায়ের সাথে প্রশ্নগুলো তোমার কি একসাথে সংযুক্ত অবস্থায় থাকে ওই রকম ভাবে আমরা আজকে সাজেশনটা সাজিয়েছি। আজকে ক্লাসে শুধুমাত্র আমরা তোমাদেরকে টাইপ ভিত্তিক ভাবে দেখো আমরা প্রথম টাইপটা সাজিয়েছি হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় একসাথে, কারণ আমাদের প্রশ্নগুলো তোমার 3টা অধ্যায় একসাথে মিলিত অবস্থায় আসে, এজন্য আমরা টাইপ 1 এ 3টা অধ্যায় রাখছি। ঠিক আছে, এবং এই টাইপ 1 এর মধ্যে দেখো আমরা কয়েকটা মেইন টপিকস আমরা তোমাদের সামনে লিখে দিয়েছি এবং পাশে 3 স্টার ওয়ালা দেওয়া আছে। তো 3 স্টারগুলো আমাদের এইবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি যে এইগুলো থেকে অবশ্যই আমাদের পরীক্ষার মধ্যে কমন পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসে শুধুমাত্র এরকম টপিক ভাবে ধরিয়ে দেব। আমরা তোমাদেরকে যেভাবে বলেছিলাম যে আমরা টপিকসের সাথে সৃজনশীল তোমাদের সাথে নমুনা সৃজনশীল হিসাবে, ঠিক আছে, এই আমাদের বোর্ড পরীক্ষায় যে আমরা যে সৃজনশীলগুলো দিব এইরকমই আসবে এরকম কোনো বিষয় না। ঠিক আছে, আমরা নমুনা প্রশ্ন হিসাবে তোমাদেরকে সামনে ওই প্রশ্নগুলো তোমার কি দেখিয়ে দিব আগামী ক্লাসে। আমরা তোমাদের প্রথমে যদি আসো টাইপ 1 মেইন টপিকসের প্রথম 3টা অধ্যায় আমরা রাখছি। এখানে তো লেখচিত্র অঙ্কন, ঠিক আছে, বরফ, আয়োডিন, তারপর হচ্ছে তোমার কি সোডিয়াম ক্লোরাইড। তো বরফ, আয়োডিন মানে কঠিন অবস্থায় আছে, আমরা সবাই জানি উদ্দায়ী পদার্থের ক্ষেত্রে। ঠিক আছে, আর বরফের ক্ষেত্রে আমরা জানি তার 3টা অবস্থা পাওয়া যায়। বরফ গলনের তাপমাত্রা যে বক্ররেখাটা আমরা পড়ে আসছিলাম, কঠিন, তরল, তারপর তোমার কি বায়বীয় অবস্থায়। তারপরে কঠিন আয়োডিন উদ্দায়ী পদার্থ, তার লেখচিত্র আমরা জানি কঠিনকে তাপ দিলে তোমার কি সরাসরি কোথায় চলে যাবে, বাষ্পে রূপান্তরিত হবে। তারপরে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তো এই সোডিয়াম ক্লোরাইডটা প্রায় সময় আমরা বোর্ডের মধ্যে আসে দেখে তোমরা শুধু একবার দেখে নিও। তার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, ফুটনাঙ্ক কত 1465 ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন লেখচিত্র অঙ্কন করতে যাবো তখন আমাদের এই দুটো তাপমাত্রা গলনাঙ্ক এবং ফুটনাঙ্কের মান কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাপন হারের অধক্রম এবং ঊর্ধ্বক্রম। এই প্রশ্নটা কিন্তু গত ঢাকা বোর্ড 2022 মধ্যে তোমার আসছে। ঠিক আছে, তারপরে আমরা তোমাদের সামনে রাখছি, তোমরা শুধু একবার দেখে নেবে ব্যাপন হারের অধক্রম এবং ঊর্ধ্বক্রম। আমরা মিথেন, তারপর হচ্ছে নমুনা হিসেবে আমরা কিছু গ্যাস তোমার সাথে রাখছি, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস। এগুলো থেকে আমরা আগামী যে ফেসবুক লাইভ ক্লাসে আসবো ওই ক্লাসের মধ্যে আমরা ওই অনুপাতে সৃজনশীল তোমাদের সামনে হাজির করে নেব। ঠিক আছে, তারপরে আসো গাণিতিক সমস্যা সমাধান। আমরা 3 স্টার দিয়ে রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই।
বোর পরমাণু মডেল থেকে কৌণিক ভরবেগ এমবিআর, ইলেকট্রন গতিবেগ বি, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ই সমান কত hc বাই ল্যামডা। আমরা খুবই 3 স্টার দিয়ে রাখছি, আমরা আশাবাদী এটা থেকে অবশ্যই সৃজনশীল আমাদের আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে কে এর এভেনশিয়ালি ইলেকট্রন ধারণ ক্ষমতা 2s। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কি বোর পরমাণু মডেল থেকে কে এর এভেনশিয়ালি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা সবাই জানি প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2n²। এক্ষেত্রে আমরা 2n² বসাইলে আমরা প্রথম শক্তি স্তরে 2টি, তারপর 8টি, তারপর 18টি, তারপর কয়টি 32টি বের করছি। তারপর উপশক্তি স্তরে যে ধারণাটা ছিল তোমার m সমান 1 হলে l এর মান 0 হলে s অরবিটাল, তারপর হচ্ছে m সমান 2 হলে l এর মান 0 1 হলে s p অরবিটাল আমরা বের করছি না, ওই উপশক্তি স্তরের ধারণাটি একটু দেখে নিব একবার। তারপরে আসলে 3 স্টার হলো আমাদের আরেকটা সাজেশন আছে, সেটা হচ্ছে আইসোটোপের ম্যাথ। হ্যাঁ, আমরা এবার আশাবাদী যে আইসোটোপের ম্যাথ থেকে আমাদের প্রশ্ন আসবে। আমাদের আইসোটোপের ম্যাথ থেকে তৃতীয় অধ্যায় থেকে আমরা অলরেডি করছি ক্লোরিন এবং কপার। ক্লোরিনের শতকরা পরিমাণ থেকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করছিলাম, তারপর কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা নির্ণয় করেছিলাম শতকরা পরিমাণ নির্ণয় করছি। আর আমাদের দেখো কার্বনের সাধারণত 3টা আইসোটোপ পাওয়া যায়, এটা হচ্ছে 12 13 কত 14। তার যে শতকরা পরিমাণগুলো থাকবে ওই শতকরা পরিমাণগুলো থেকে ব্যবহার করে আমরা কি বের করব, তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করে নেব। তো আইসোটোপের 3টা ম্যাথ আমরা আশা করি অবশ্যই এগুলো থেকে থাকবে। তারপর হচ্ছে 3 স্টার হলো আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী ব্যাখ্যা করে। আমরা আশাবাদী যে এই দুটো মডেলের মধ্যে কোন মডেলটা অধিক উপযোগী আমরা সবাই জানি বোর পরমাণু মডেল। কেন রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে যে ত্রুটি সীমাবদ্ধতাগুলো ছিল বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলের মধ্যে এই ত্রুটি সীমাবদ্ধতাগুলো কি করেছেন, সমাধান করেছেন। এই কারণে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে বোর পরমাণু মডেলটা কি অধিক উপযোগী, ঠিক আছে। তো এই পড়াটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন, আমাদের 3 স্টার ওয়ালা সাজেশন। তারপরে আহ্বানিতি এর+সেলেনিয়াম ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এই পার্টটা একটু সবাই ভালো করে দেখবে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে ক্রোমিয়াম এবং কি কপার। আমরা সাধারণত নরমাল নিয়ম অনুসারে সকল ইলেকট্রন বিন্যাস হয় কোন নীতি অনুসারে, আহ্বানিতি অনুসারে, ঠিক আছে। এই আহ্বানিতি অনুসারে ব্যতিক্রম নিয়ম ঘটে হচ্ছে ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে। ডি অরবিটাল স্থিতিশীলতার জন্য তাদের স্বাভাবিকভাবে কি ঘটে, ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম হয়, ঠিক আছে। তো আমরা প্রথম ধাপে এইগুলা রাখলাম। তো আশাবাদী আমরা যে 3 স্টার ওয়ালা 3টা প্রশ্ন রাখছি এগুলা থেকে অবশ্যই সৃজনশীল আমাদের মধ্যে আসবে, আর বাকিগুলা থেকে, ঠিক আছে। এটা তোমরা আমরা 1 স্টার 2 স্টার দিলাম আর কি, ঠিক আছে। লেখচিত্রটা এই আমাদের এই 3টা লেখচিত্র থেকে তোমার কি একটা লেখচিত্র আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বাকিগুলো তোমার নিজের মতো অবশ্যই দেখে নেবে। শেষ এবার আসলে তোমার কি টাইপ 2। তো টাইপ 2 তে আমরা রাখছি হচ্ছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। তোমরা যদি একটু বোর্ড প্রশ্নগুলো একটু অবশ্যই পর্যালোচনা করে থাকো তাহলে অবশ্যই দেখবা যে আমাদের দ্বিতীয় যে টাইপের প্রশ্ন সেগুলো আসে এটা হচ্ছে তোমার কি চতুর্থ এবং পঞ্চম অধ্যায় একসাথে মিশ্রিত অবস্থায় আসে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের সাজেশনটা ঠিক ওই রকম ভাবে সাজিয়েছি। দেখো ঢাকা বোর্ড 24 এর গতবার কিন্তু পটাশিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, আয়নিক দ্রবণ আসছে, আর গ্রুপ 1 খাদ্য ব্যাখ্যাটা চলে আসছে 2 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন যেটা তোমার কি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মূলের অবস্থান নির্ণয়, আর তোমার কি যে কোনো অর্থাৎ সমযোজী যৌগ যেমন অ্যামোনিয়া জলীয় দ্রবণ তার কোন প্রকৃতি, সে ক্ষারীয় প্রকৃতি প্রকাশ ধর্ম প্রদর্শন করে ওইটা আসছে আর কি। এই জন্য আমরা দেখো আমাদের সাজেশনটা লিখছি এই ক্ষেত্রে মেন টপিকগুলো লিখছি চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে। এমন দেখো আমার 3 স্টার দেওয়া আছে প্রশ্নগুলোর মধ্যে, যেহেতু পর্যায় সারণীতে মূলের অবস্থান আমাদের অলরেডি 24 আসছে, তাহলে রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। কিন্তু আমাদের অন্যান্য বিষয়টা পড়তে গেলে কিন্তু অবশ্যই পড়তে হবে, তারপরে তোমরা একবার দেখে নিও, ঠিক আছে, অবশ্যই দেখবা। তারপর হচ্ছে মৌলের পর্যায়িত ধর্ম, যেটা আমাদের আসে না কিন্তু এবার আসার সম্ভাবনা আমরা আশা করি প্রায় অনেক বেশি, ঠিক আছে, এবং আসবে এরকম একটা আমরা আশাবাদী। এই ক্ষেত্রে প্রশ্নগুলো তোমার কি যেরকম হয় বোর্ড প্রশ্নগুলো দেখতে তোমরা একটু দেখবা যে নরমালি 2টা ক্রমতে যেমন পরমাণুর আকারের ক্রম অর্থাৎ তড়িৎ ক্রমটা একই হবে কিনা বা বিপরীত ধর্মী কিনা, তাই এরকম তুলনামূলকভাবে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো আসে। এই কারণে আমরাও কিন্তু সাজেশনটা আমাদের ওই রকম সাজিয়েছি পর্যায়িত যেমন তুলনামূলকভাবে পড়তে হবে, যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস এই মৌলগুলো আমাদের উদ্দীপকে আমার দেওয়া আছে, বলা হলো পরমাণুগুলো আকার এবং তড়িৎক্রিয়াতন্ত্রের ক্রম একই হবে কিনা। তাহলে আমরা অবশ্যই জানি পরমাণুর আকার এবং তড়িৎক্রিয়াতন্ত্রের ক্রম একই হবে না, ঠিক আছে। এরকম তুলনামূলকভাবে আমাদের পড়তে হবে। আমরা স্বাভাবিক সৃজনশীলগুলো যখন তোমাদের সামনে তুলে ধরবো ঠিক একই রকম ভাবে সৃজনশীলগুলো তোমাদের সামনে লিখে দিবা, ঠিক আছে। তারপর হচ্ছে ডায়াগ্রাম। আমরা জানি আমাদের সবসময় তোমার কি পঞ্চম অধ্যায় মানে হচ্ছে ডায়াগ্রাম ড্র করতে হয়, একটা হচ্ছে আয়নিক যৌগ, একটা হচ্ছে তোমার কি সমযোজী যৌগ। তাইলে আমরা সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিথেন অ্যামোনিয়া আমরা নরমালি যে যৌগগুলো জানি সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই সবগুলো আয়নিক যৌগ অ্যামোনিয়া মিথেন পানি কার্বন ডাইঅক্সাইড কি হাইড্রোজেন সালফেট PCl3 PCl5, ঠিক আছে, এই যৌগগুলো আসে নরমালি এই যৌগগুলো তোমার ডায়াগ্রাম আসে। তাহলে আমরা একটা ডায়াগ্রাম বেসিক জিনিসটা শিখলে বাকিগুলো অটোমেটিক আমরা রাখতে পারি। তাহলে আমাদের ডায়াগ্রামটা একবার 3 স্টার আমরা রাখলাম। আমাদের 2টা সৃজনশীল আসলে নরমালি 2টা পাইবা তোমরা সৃজনশীল, তো 2টার মধ্যে 2টাই ক্ষেত্রে আমাদের ডায়াগ্রাম থাকতে পারে, একটার মধ্যে আয়নিক একটার মধ্যে কি সমযোজী। তারপরে আসো গ্রুপ 1
এই প্রশ্নটা আমরা 3 স্টার দিয়ে রাখছি কেন? তুমি দেখো গ্রুপ 1 এর ব্যাখ্যাটা কিন্তু অলরেডি তোমার আসছে, ঠিক আছে? এইবার আমরা আশাবাদী হচ্ছে গ্রুপ 17 এবং গ্রুপ 18 দুটো থেকে একটা ব্যাখ্যা আমাদের আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তোমরা সবাই একটু গ্রুপ 17 18 একটু ভালো করে দেখবা, সাথে 11টা এবং 2 অর্থাৎ গ্রুপে একটা আমরা জানি খাদ্য ধাতু, মিথ্যা ধাতু, 11 মানে হচ্ছে অবস্থাত ধাতু, 17 হচ্ছে হেলোজেনিক গ্রুপ, 18 হচ্ছে তোমার কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে দুটো গ্রুপের বৈশিষ্ট্য একটু ভালো করে দেখে নিব, ঠিক আছে? তারপর আয়নিক যৌগ রূপান্তর কৌশল, এটা অবশ্যই ভালো করে দেখবা। আয়নিক যৌগ রূপান্তর কৌশল অথবা বিদ্যুৎ পরিবহনের কৌশল, ঠিক আছে? আমরা একবার 3 স্টার ভালোভাবে বলতেছি, কথাটা আশা করি ঘরতে আমাদের অবশ্যই থাকবে, ঠিক আছে? তো আমাদের টাইপ 2 চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি ভালো করে দেখি আমাদের প্রশ্ন আমরা এখন টাইপ 3 নিয়ে বলবো। আমরা একটু কোনো তোমার টাইপ 1 এবং টাইপ 2 দেখলাম, টাইপ 3 তে আমরা রাখলাম হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায় রাখলাম আমাদের এসসি কেমিস্ট্রিতে যদি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ ম্যাথ হিসেবে আমরা জানি, সেটা হচ্ছে তোমার মূলের ধারণা ও রাসায়নিক ধারণা, যে অধ্যায়টা আমরা সবাই জানি। এই অধ্যায় থেকে মূলত আমাদের ম্যাথটা আসে করা লাগে, কিন্তু দেখা যাচ্ছে তোমার কি শর্ট সিলেবাস থাকার কারণে বা অনেক সময় গত কয়েক বছর ধরে ঢাকা বোর্ডে তোমার প্রশ্নগুলো আসতেছে না, হ্যাঁ? তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই অধ্যায় থেকে স্কিপ করে বাকি অধ্যায়গুলোতে প্রশ্ন নেওয়া হয়েছিল, কিন্তু গত ঢাকা বোর্ড 24-এও কিন্তু এই অধ্যায় থেকে আমার তেমন কোনো ম্যাথ আসে না ঢাকা বোর্ড 24-এ। কিন্তু এইবার আমরা আশাবাদী অবশ্যই প্রশ্নগুলো থাকার সম্ভাবনাই বেশি, যেহেতু গত 2-3 বার আসে না। এজন্য আমাদের এই ম্যাথগুলো খুবই ভালোভাবে করতে হবে। দেখো আমরা এনে আমাদের কয়েকটা ভাগে ভাগ করে রেখেছি, হ্যাঁ? মূল সংখ্যার যে ম্যাথগুলো আছে আমরা এই সম্পর্ক দিয়ে W/M = V/(-sin)N/N যেগুলো কত NC, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ভর, ঘনমাত্রা, আয়তন, ডেসি থেকে সেমিমোলারে, ঠিক আছে, অণু অথবা কি সংখ্যা, পরমাণু সংখ্যা নির্ণয় আমরা চাইলে কিন্তু এই সম্পর্ক দিয়ে আমরা সবগুলো করতে পারি। এই অঙ্কটা মানে এই আমরা রাখছি হচ্ছে তোমার কি, আশা করি এগুলো তোমার গণম্বরের সৃজনশীল গণম্বরের মধ্যে আমরা এগুলো পাবো, হ্যাঁ? তারপরে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আমাদের লিমিটিং বিক্রিয়ক বা দ্রবণের প্রকৃতি, প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, সব কিন্তু সেম ম্যাথ, শুধু একটু পরিবর্তন, পুরো ম্যাথটা আমার করতে হয়, তারপর বাকি কাজটা একটু করে নিতে হয় আর কি, ঠিক আছে? দ্রবণে যেটা শেষ হয়ে যায় এটা আমাদের লিমিটিং বিক্রিয়ক, যেটা দ্রবণ অবশিষ্ট থাকে দ্রবণের প্রকৃতি, আর লিমিটিং বিক্রিয়ক নিয়ে আমার প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যায় বের করতে হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা বিক্রিয়া করার পরে একটা লবণ পাওয়া যায়, ওই লবণের শতকরা সংযুক্ত নির্ণয় করতে হয়, ঠিক আছে? লবণের ক্ষেত্রে যৌগের মোট আণবিক ভরটা বের করে প্রত্যেকটা পরমাণুর সাথে তার যৌগের মোট আণবিক ভর দ্বারা ভাগ করে পরমাণুর সংখ্যা গুণ ইনটু কত পার্সেন্ট 100% দিয়ে আমরা চাইলেই উৎপাদিত লবণের শতকরা সংযুক্ত বের করে নিতে পারি। তারপর হচ্ছে প্রত্যাশিত উৎপাদ, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ? প্রত্যাশিত উৎপাদ এবং তার সাথে কত মূল ব্যবহার করা হয়েছিল। আমরা সাধারণত জানি একটা তোমার উৎপাদ তৈরি করতে যে সকল বিক্রিয়কগুলো ব্যবহার করা হয়, এই বিক্রিয়কগুলোর পরিমাণ কম অত বেশি থাকার কারণে কিন্তু উৎপন্ন বা অর্থাৎ উৎপাদের পরিমাণ সঠিকভাবে পাওয়া যায় না। ওই যে ম্যাথটা, এই ম্যাথটাই কিন্তু আমাদের, ঠিক আছে? তো তোমরা এই 3টা টপিক অবশ্যই ভালো করে দেখতে হবে, আশা করি আমাদের অবশ্যই এখান থেকে ম্যাথ সিলেবাস থাকবে। তারপর স্থূল সংখ্যা, আণবিক সংখ্যা, উৎপাদের শতকরা পরিমাণ, এটা তোমার মতো একবার করে দেখে নিই, ঠিক আছে? তারপরে যত করার পর দেখবা, আশা করি তোমরা আগে করছো, তাহলে আমরা এই 30টা কথা কিন্তু একটু ভালো করে দেখবো, আশা করি আমাদের। এখন আমরা আলোচনা করবো টাইপ 4 নিয়ে, ঠিক আছে? তো আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 থেকে প্রায় 6টা অধ্যায় এখন আমরা দেখিয়েছি। এবার টাইপ 4 এর মধ্যে আমরা তোমার সপ্তম, অষ্টম আর নবম, হ্যাঁ? তোমার সপ্তম অধ্যায়, অষ্টম আর এটা তোমার কি নবম, এই 3টা অধ্যায় আমরা একই ধাপে দেখেছি। তো এই 3টা অধ্যায়ের মধ্যে আমাদের প্রায় অনেক থিওরিটিক্যাল পড়া আছে, যে পড়াগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, পড়তে হবে, ঠিক আছে? তো এই গ্রুপগুলোর ভিতর থেকে আমরা ঢাকা বোর্ড 24-এ যে প্রশ্নগুলো আসছে আমরা দেখো পাশে লিখে রেখেছি আগে, দেখো আমরা একটু দেখি যে রেডক্স বিক্রিয়া প্রমাণ করার জন্য আসছে, বিক্রিয়ার ধরন থেকে প্রশমন এবং তোমার কি অধঃক্ষেপণ বিক্রিয়া চলে আসছে, আর তড়িৎ বিশ্লেষণ থেকে পানি এর তড়িৎ বিশ্লেষণ চলে আসছে, তারপরে বিভিন্ন গ্যাসের যে ক্ষতিকর প্রভাবগুলো ছিল এটাও আসছে, আর লবণ দ্বয়ের সাথে লৌহের বিক্রিয়ায় তোমার কি একই বর্ণ পাওয়া যাবে, এখানে এই প্রশ্নগুলো আসছে। তো আমরা যদি এই প্রশ্নগুলো একটু সাইডে রাখি, বাকি প্রশ্ন টপিকগুলো একটু দেখার চেষ্টা করি। তো রেডক্স বিক্রিয়া এটা আমাদের সবসময় তোমার কি সবসময় তোমার আসবে রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? সবসময় তোমার কি রেডক্স বিক্রিয়াটা আসবে, এই জন্য আমাদের এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের রেডক্স বিক্রিয়া হিসেবে 5 থেকে 6-7 টাকা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো আশা করি দেখলে আমরা করে নিব, আমরা আগামী ক্লাসে এগুলো দেখবো, হ্যাঁ? তারপরে অবশ্যই রেডক্স বিক্রিয়াটা আমরা থাকবো তোমার কি 3 স্টার বালা, ঠিক আছে? রেডক্স বিক্রিয়াটা আমার কি থাকবে 3 স্টার বালা। তারপরে বিক্রিয়ার ধরন, এটা সবসময় আমাদের প্রশ্নে আসে, যেহেতু অলরেডি প্রশ্ন অধঃক্ষেপণ চলে আসছে, তাইলে এটা হচ্ছে তোমার কি অবশ্যই 3 স্টার থাকবে আমাদের প্রশ্নের মধ্যে। সংযোজন এবং সংশ্লেষণের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু আমরা সবাই জানি, ঠিক না? সংযোজন এবং কি সংশ্লেষণের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা সবাই জানি। এই সংযোজন এবং সংশ্লেষণের সম্পর্কটা আমাদেরকে বার করে নিতে হবে বিক্রিয়ার ধরন থেকে। তারপর হচ্ছে যেহেতু তড়িৎ বিশ্লেষণ একটা আসছে, তাইলে এর ধারাবাহিকতায় আমরা যদি খেয়াল করি গলিত বা গাঢ়, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কৌশল, এই ক্ষেত্রে আমাদের এটা আসার সম্ভাবনা আছে। আমাদের যেহেতু এই প্রায় 3টা অধ্যায় থেকে আমরা কমপক্ষে 2টা সৃজনশীল পাবোই মাস্ট,
ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো একটু বেশি করে করতে হবে। তারপর নিউক্লিয়ার ফিউশন আর ফিউশন বিক্রিয়া, এই দুটো প্রশ্ন একটু তোমরা দেখে নিবা। এর প্রশ্নগুলো তো খুবই কম আসে আমাদের, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রশ্নটা তোমার একটু স্টার দিয়ে রাখলাম, এটার গুরুত্বটা একটু কম দিয়ে বাকিগুলো একটু দেখবা, তারপর আমরা বাদ দিব না, একবার দেখে নিব। এবার একটা প্রশ্ন দেখবা, স্থায়ী ক্ষরতা দূরীকরণের পদ্ধতি, ঠিক আছে। ক্ষরতা বা কি স্থায়ী ক্ষরতা দূরীকরণের পদ্ধতি, এই প্রশ্নটা আমাদের আসতে পারে। যদি খারাপের প্রশ্ন আগে আমার চলে আসছে, এজন্য আমরা স্থায়ী ক্ষরতা দূরীকরণের পদ্ধতিটা আমরা একটু ভালো করে দেখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে সর্বশেষ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপাদনের কৌশল। আমরা অবশ্যই এটা ভালো করে দেখবো, হ্যাঁ, এটা আমরা ভালো করে দেখবো। ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদনের কৌশল। সর্বশেষ লবণ সেতুর পরে আগে আমরা একটা জিনিস যেটা দেখবো, সেটা হচ্ছে তোমার কি লা শাতেলিয়ারের নীতি, লা শাতেলিয়ার নীতি। এটা আমরা এবার আশা করি তোমার প্রশ্নের মধ্যে অবশ্যই থাকবে, হ্যাঁ। এবং বিক্রিয়া তোমার যদি উদ্দীপকটা আমরা বলি, বা অর্থাৎ আমাদের এই যে 1 নং বিক্রিয়া যে রেডক্স বিক্রিয়া প্রমাণ করলো, তার সাথে কিন্তু লা শাতেলিয়ার নীতিটা থাকার সম্ভাবনা একটু বেশি। কারণ এটা ঘতে থাকলো, এটা ঘতে থাকলো। তাহলে আমরা সামনের ক্লাসে সেগুলো এরকম ভাবে ধাপ বাই ধাপ ধরে ধরে করিয়ে দিই। কথা বলতে পারছি? আমাদের হাতে তোমার অলরেডি পুরো বইয়ের যে আমরা শীটগুলো তোমাদেরকে হোয়াইট বোর্ডে দেখিয়েছি, সবগুলো শীটই কিন্তু আমাদের কাছে আছে। তোমরা সবাই চাইলে সবাই কিন্তু দেখতে পারবে। আমরা এই পুরো বইয়ের যে শীটগুলো আছে, আমরা পুরোটাই তোমাদেরকে পিডিএফ আকারে আমাদের রসায়নগরের কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তোমরা সবাই পিডিএফটা ডাউনলোড করে তোমার কি চাইলে কম্পিউটার দোকানে প্রিন্ট আউট করে নিতে পারো, অথবা মোবাইলে রেখে দেখে দেখে পড়তে পারো, ঠিক আছে। আমরা এটা কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ আকারে, তোমরা এখান থেকে নিয়ে নিবে। তারপরেও এটার মধ্যে আমরা কিছু রাখছি তোমার, সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ। হ্যাঁ, ড্যানিয়েল কোষের ক্ষেত্রে যেটা রাসায়নিক শক্তি তোমার কি করে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, এটা কিন্তু গতবার আসছে। এই জন্য আমরা এটা এবার একটু সাইডে রাখলাম, তারপরে একবার দেখে নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে পিএইচ এর ম্যাথের ক্ষেত্রে তোমার নরমালি আমাদের 9 মধ্যে থেকে যে পিএইচ এর পার্টটা আছে, এই ক্ষেত্রে প্রশ্ন খুবই কম আসে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমরা পিএইচ এর পার্টটা একবার একটু দেখে নিবা এমসিকিউ এবং ক এর জন্য। আর বাকিটা হচ্ছে আমাদের পিএইচ এর একটা ম্যাথ ছিল, বিশুদ্ধ পানির পিএইচ এর মান আমরা সবাই জানি 7। আর দ্রবণে যদি আমরা এসিড এবং ক্ষার যোগ করি, তাহলে জানি দ্রবণে পিএইচ এর মানে কোনো কি হয় না, পরিবর্তন না। এরকম একটা থিওরিটিক্যাল পড়া কিন্তু আমাদের 9 অধ্যায়ের মধ্যে আছে, হ্যাঁ। এটা দেখতে একটা আছে দৈনন্দিন জীবনে প্রসারণ বিক্রিয়ার গুরুত্ব, যেহেতু আমাদের অলরেডি প্রসারণ বিক্রিয়া একবার আসছে, ঠিক আছে। ওইটা এবার সৃজনশীলে যদি তোমার ঘতে না আসলে খ নম্বর তোমার কি আসতে পারে। তো বাকি টপিকগুলো একটু দেখে নিব। আমাদের আরেকটা যদি জারণ মান নির্ণয় আসছে, না জারণ মান নির্ণয়, তো জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি সহজভাবেই আমরা জারণ মান নির্ণয় করতে পারি। তো জারণ মানটা আমরা একটা সাইডে রাখলাম এবার। তো আমরা যেগুলো বললাম, অবশ্যই রেডক্স বিক্রিয়া প্রমাণ করো, তার সাথে লা শাতেলিয়ার নীতি অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে বিক্রিয়ার ধরন থেকে সংযোজন এবং কি সংশ্লেষণের সম্পর্কটা করতে হবে। গলিত অথবা গাঢ়, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের কৌশল। টাইপ 5 এবং টাইপ 6, হ্যাঁ, টাইপ 5 এবং কত টাইপ 6 এ রাখছি। দেখো টাইপ 5 এ রাখলাম আমরা হচ্ছে দশম অধ্যায়, আর টাইপ 6 এ রাখছি তোমার কি একাদশ অধ্যায়। তো দশম অধ্যায় থেকে এবার আমরা আশা করি একটা একক সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের দশম অধ্যায় থেকে যদি আমরা বলি, তোমার দেখো দশম অধ্যায় থেকে গত যে প্রশ্নগুলো আসছে মিলিত অবস্থায় আসছে, এক্ষেত্রে আমাদের জারণ মান নির্ণয় আসছে ঢাকা বোর্ড 24 এর মধ্যে। তারপরে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ চলাকাণ্ড চলে আসছে, লোহার চামচের উপর কপারের তড়িৎ বিশ্লেষণ। দেখো ঢাকা বোর্ড 24 এ কিন্তু আমরা এই তথ্যগুলো জানি, তবে প্রশ্নগুলো আসছে। তার এই পদে এবার আমরা যে ওই অনুপাতে আমরা প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি। প্রথমে আমরা খুবই আশাবাদী যে আমাদের প্রশ্নের মধ্যে বিভিন্ন আকরিক থেকে যে ধাতু নিষ্কাশন যে পদ্ধতি আছে, এক্ষেত্রে বক্সাইট, তারপরে হচ্ছে অ্যান্থ্রাসাইট, ক্যালামাইন, ঠিক আছে, আর হেমাটাইট, এই চারটা থেকে অবশ্যই আমাদের প্রশ্নের মধ্যে থাকবে। আমরা এটা 3 স্টার দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের শিখতে হবে, ঠিক আছে। তারপরটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু বিশুদ্ধকরণ। যেহেতু আমাদের গত প্রশ্নটার মধ্যে তোমার কি এই প্রশ্ন তড়িৎ প্রলাপনটা আসছে, ঠিক আছে, লোহার চামচের উপর কপারের তড়িৎ প্রলাপন প্রশ্ন চলে আসছে। এবার আমাদের তাহলে তড়িৎ বিশ্লেষণ করতে কপার ধাতু বিশুদ্ধকরণটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা আমরা ভালো করে দেখবো। তারপরটা হচ্ছে তোমার কি লোহায় মরিচাবার একটা রেডক্স বিক্রিয়া। লোহায় মরিচাবার একটা কি বিক্রিয়া, এই প্রশ্নটা তোমার খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। এর আগে তোমার যদিও প্রশ্নটা আসে নাই, তাহলে অবশ্যই লোহায় মরিচাবার একটা কি রেডক্স বিক্রিয়া করে নিবা। তার সাথে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিটা একবার দেখে নিও, যদি তোমরা আগের পড়া থাকে তাহলে দেখবা, না হলে দেখার দরকার নেই। কথা বুঝতে পারছি? তাহলে আশা করি আমাদের এই দশম অধ্যায় থেকে এবার একক সৃজনশীলের সম্ভাবনা সবচেয়ে কি বেশি। আমরা ভিডিও শেষে তোমার কি কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে তার একটা রিভিউ আমরা দিব, ঠিক আছে। তাহলে দশম অধ্যায় থেকে আশা করি আমরা এই টপিকগুলো দেখলে প্রশ্নটা পারবো। তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে বহুল কাঙ্ক্ষিত যে অধ্যায়, সেটা আমরা জৈব যৌগ হিসেবে নাম কি একাদশ অধ্যায়, ঠিক আছে, খনিজ সম্পদ কি জীবাশ্ম। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা আছে, গতবার তোমাদের প্রশ্ন আসছে 23 এবং 24 সালে, আমরা যদি একটু প্রশ্নটা খেয়াল করে দেখি, দেখবা পলিমার থেকে আমাদের প্রশ্ন আসছে, 23ও আসছে 24ও আসছে, ঠিক আছে। তো আশা করি এবার আমাদের পলিমার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে কম। তো যে টপিকসটা তোমার ঢাকা 24 এর আগে ডেল এর ম্যাথ, হ্যাঁ,
আমাদের যে বন্ধন শক্তি ম্যাথটা আছে এটা আসছিল, আর হতে তোমার আসছে পলিমারের পরিবেশ দূষণ যে ঘটায়, পলিমারটা তোমার যদি পরিবেশ দূষণ ঘটায় প্রশ্ন ছিল, এর আগেও তোমার পলিমার থেকে প্রশ্ন আসছে, তো এইবার আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমরা এর প্রেক্ষিতেই এবার প্রশ্নটা সাজিয়েছি। দেখো আমাদের সামনে সবগুলো তথ্য আমার দেওয়া আছে, আমরা হোয়াইট বোর্ডে লিখতেছি। তো অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকিন এবং অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত যৌগ তার যে পরীক্ষার মধ্যে যে প্রমাণ করে, এটা আমাদের জন্য 3 স্টার। ঠিক আছে, এই প্রশ্নটা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে আমাদের পড়তে হবে। এইটার ক্ষেত্রে আমরা ইথিন প্রোপিন বিউটিন বা ইথাইন প্রোপাইন বিউটাইন এই তিনটা যৌগ দ্বারা পড়লেই হবে। ঠিক আছে, ইথিন প্রোপিন বিউটিন অথবা ইথাইন প্রোপাইন অথবা কি বিউটাইন। তারপর হচ্ছে আমাদের যে প্রশ্নটা, যে রূপান্তরটা আমাদের জৈব যৌগ নরমালি আসে, এটা হয় অ্যালকাইন থাকতে পারে অথবা অ্যালকিন অথবা অ্যালকেন অথবা অ্যালকোহল থেকে নরমালি যেটা প্রস্তুত করার কথা বলে জৈব অ্যাসিড প্রস্তুত করার কথা বলে। ঠিক আছে, যে কোনো থাকতে পারে, তোমার কাছে অ্যালকেন থাকতে পারে, অ্যালকিন থাকতে পারে, অ্যালকোহল থাকতে পারে, অ্যালকাইন থাকতে পারে, তা থেকে জৈব অ্যাসিড তৈরি। খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গণমার প্রস্তুতি থাকতে পারে, বিচার বিশ্লেষণ করে দেখা গেছে তুমি জৈব অ্যাসিড প্রস্তুত করো, তার ব্যবহার লিখো। যে উদ্দীপ প্রশ্ন এরকম থাকতে পারে, উদ্দীপকে এক যৌগটি প্রস্তুত করো এবং তার ব্যবহার লিখো। মনে করো এক যৌগ ছিল আমাদের একটা ইথানয়িক অ্যাসিড, অর্থাৎ একটা জৈব অ্যাসিড ছিল, তার একটা ব্যবহার লিখার কথা বলছি। এজন্য আমাদের অবশ্যই মাস্ট বি এগুলোর সাথে জৈব অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ব্যবহারটা অবশ্যই কি করতে হবে, শিখতে হবে। তারপর হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা কার্বন সংখ্যা কি করে, হ্রাস করে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাথে অবশ্যই অ্যালকেনের রাসায়নিক দেবো। প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, খ্রিস্টান দিয়ে রাখলাম, আমরা অবশ্যই ভালো করে পড়ে নিব। তারপর হচ্ছে পারস্পরিক রূপান্তর। দেখো এই রূপান্তর থেকে আমাদের একটা জিনিস আমরা এবার বুঝতে পারতেছি, যেরকম যে সবসময় তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল থাকে, তা থেকে জৈব অ্যাসিড তৈরি করতে হয়। এবার আমাদের কাছে মনে হইলো যে এরকম একটু পারস্পরিক রূপান্তর হয়তো দিতে পারে। ঠিক আছে, যেমন অ্যালকিন অথবা তোমার কি অ্যালকাইন, অর্থাৎ তুমি অ্যালকিন থেকে তুমি বানাইবা হচ্ছে তোমার কি অ্যালকোহল। ধরো অ্যালকিন থেকে তুমি কি বানাইবা, অ্যালকোহল বানাইবা, অথবা অ্যালকোহল থেকে তুমি কি বানাইবা, অ্যালকিন বানাইবা। এরকম একটা রূপান্তর মনে হয় আমাদের আসতে পারে, এই জন্য আমরা সাজেশনের মধ্যে রাখছিলাম, তোমরা এই দুটো রূপান্তরটা ভালো করে দেখবা। তারপরে ক্ষমতার জন্য খাদ্য সংগ্রহ করে ভিনেগারের ভূমিকা আমরা সবাই জানি, যখন ব্যবহার আসবে তখন আমরা লিখতেই পারি। কথা বুঝতে পারছি না কি বেশি? অবশ্যই অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তৈরি, প্লাস তার ব্যবহার, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, সাথে পারস্পরিক রূপান্তর, তো আমাদের এই রূপান্তরের সাথে চলে আসবে। কথা বুঝতে পারছি? তো আমাদের এই প্রশ্নগুলো আমরা আশা করি দেখলে একটু ভালো করে পারবো আর কি। কথা বুঝতে পারছি? তো আমাদের এই যে সাজেশনটা আছে আমরা পিডিএফ আকারে অবশ্যই পেজের মধ্যে দিয়ে দেবো, গ্রুপের মধ্যে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে সর্বশেষ টাইপ 7। তো টাইপ 7 এর মধ্যে আমাদের দ্বাদশ অধ্যায়ের মধ্যে যেই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে টপিকটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের কিন্তু আসছে হচ্ছে একটু আসছে ঘনমার আবার একটা ম্যাথ আসছে। ঠিক আছে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ব্যবহার করে 250 গ্রাম ব্লিচিং পাউডার পাওয়া যাবে কিনা, কত গ্রাম লাগবে, এরকম একটা ম্যাথ আসছিল, আর ডিটারজেন্ট আসছিল। তো এইবার আমরা যেটা বুঝি আর কি দ্বাদশ অধ্যায় থেকে, আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কি ব্লিচিং পাউডার। ঠিক আছে, ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডারের দুটো ধর্ম আছে। ঠিক আছে, একটা হচ্ছে বিরঞ্জক হিসেবে, আর একটা হচ্ছে তোমার কি বিরঞ্জকের হিসাবের সাথে, আর হচ্ছে আমাদের জীবাণুনাশক হিসেবে কাজ করে ব্লিচিং পাউডার। এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখলাম। হ্যাঁ, আমাদের টেস্ট পেপারগুলো দেখতে দেখবা ব্লিচিং পাউডার দুই ধরনের পদার্থ হিসেবে কাজ করে, একটা হচ্ছে বিরঞ্জক পদার্থ হিসেবে, একটা হচ্ছে কি জীবাণুনাশক হিসেবে। 3 স্টার, এই প্রশ্নটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটা হচ্ছে টয়লেট ক্লিনার। আমরা জানি ব্লিচিং পাউডার আর টয়লেট ক্লিনার কাজ কিন্তু সেম। আমরা যখন সামনে সৃজনশীল পড়াবো তখন আমরা দেখাবো, হ্যাঁ, টয়লেট ক্লিনার এবং ব্লিচিং পাউডার। তবে টয়লেট ক্লিনার হচ্ছে ব্লিচিং পাউডার আমরা আগে দেখতেছি একটু বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আমাদের 3টা জিনিস আছে, এটা হচ্ছে সাবান, তারপর হচ্ছে তোমার বেকিং সোডা প্রস্তুতি, আর কাপড় কাচার সোডা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রেই একটা জিনিস আমরা মনে করতেছি, যে মনে করো যদি সাবান থাকলো, হ্যাঁ, সাবান, তারপর হচ্ছে তোমার কি কাপড় কাচার সোডা, তারপরে হচ্ছে কাপড় কাচার সোডা, তারপরে হচ্ছে তোমার মনে করো একটা নিলাম আমরা বেকিং সোডা, নিলাম হচ্ছে আমাদের বেকিং সোডা, দ্বাদশ অধ্যায়ের যে প্রশ্নগুলো বেকিং সোডা। এবং সবগুলোর ক্ষেত্রে আমাদের কেমন মনে হয় যে সাবানের ক্ষেত্রে আসে যে এরকম আসতে পারে যে সাবান প্রস্তুতির কৌশল বর্ণনা করো। ঠিক আছে, তো সাবান প্রস্তুতি যে কিভাবে তৈরি করা হয় কৌশলটা। তো এর ক্ষেত্রে কাপড় কাচার সোডা, বেকিং সোডা, ঠিক আছে, বা ব্লিচিং পাউডার, এগুলোর ক্ষেত্রে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। যেহেতু গতবার আমাদের ম্যাথ ছিল ঘ নম্বরে, তো এবার আমাদের কাছে মনে হইতেছে যে ঘ নম্বরে হয়তোবা এরকম উৎপাদের যে কোনো হয়তোবা মনে করো উৎপাদ হিসেবে কাপড় কাচার সোডা থাকতে পারে, বেকিং সোডা থাকতে পারে, ব্লিচিং পাউডার থাকতে পারে। তো উক্ত যৌগটি শতকরা সংযুতি নির্ণয় করো, শতকরা সংযুতি নির্ণয় করো। তো শতকরা সংযুতিটা অবশ্যই আমরা একটু ভালো করে দেখে নিব। ঠিক আছে, তারপর হচ্ছে এই বিক্রিয়া একটু ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, ক্যালসিয়াম কি হাইড্রোক্সাইড আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই কত ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কি তৈরি করবে ব্লিচিং পাউডার।
ব্লিচিং পাউডার তৈরি করে, সাথে কি তৈরি করবে পানি। এরকম বিক্রিয়াটা আমরা অবশ্যই লিখবো, কারণ আমার ব্লিচিং পাউডার উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়াটা আমার খুবই কার্যকর। এই বিক্রিয়াটা আমার বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবো ভালো করে, ঠিক আছে। তো এরকম উৎপাদ মনে করো এর দেওয়া থাকলো, এর জন্য শতকরা সংযুতি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা বেকিং সোডা, কাপড় কাচের সোডা, তারপর হচ্ছে তোমার কি ব্লিচিং পাউডারের উৎপাদের শতকরা সংযুতি একটু ভালো করে দেখে নিব, ঠিক আছে। তারপর হচ্ছে ভিনেগার আর ব্লিচিং পাউডার। একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এরকম যে ভিনেগার এবং ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসাবে কাজ করলেও ব্যবহার ভিন্ন। অবশ্যই এরকম পার্থক্য কিন্তু থাকতে পারে অবশ্যই ঘ নম্বরের জন্য। মনে করো ভিনেগার এবং ব্লিচিং পাউডার উভয় কিন্তু জীবাণুনাশক হিসেবে কাজ করে, কিন্তু আমাদের দুইটার ব্যবহার বা দুইটা তোমার কি কাজ কি এক, কাজ এক হলেও দুইটার ব্যবহার দুই ধরনের, ঠিক আছে। এরকম তুলনামূলক প্রশ্ন কিন্তু আমাদের থাকতে পারে, ঠিক আছে। এজন্য অবশ্যই একটু তুলনামূলকভাবে করে নিবা। তারপর হচ্ছে সর্বশেষ ইউরিয়া, ঠিক আছে। তো ইউরিয়ার ক্ষেত্রে আমাদের গত কয়েকবারই কোনো প্রশ্ন মধ্যে এরকম প্রশ্ন খুবই কম আসছে, তবে এবার আমাদের কাছে মনে হয়েছে ইউরিয়ার তোমার কি থাকতে পারে, তাহলে অবশ্যই ভালো করে দেখে নেবে। তাহলে আমাদের সাজেশনের ক্ষেত্রে অবশ্যই দেখবা হচ্ছে ব্লিচিং পাউডার দেখবা, তারপর হচ্ছে তোমার কি টয়লেট ক্লিনার যেটা আছে এটা দেখবা, কথা বুঝতে পারছি। তারপর হচ্ছে ওই ব্লিচিং পাউডার এবং অথবা কাপড় কাচার সোডা অথবা বেকিং সোডা শতকরা সংযুতি নির্ণয় এটা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। আর বাকি প্রশ্নগুলো থেকে যতটুকু পারি আমরা দেখে নিব, বাকিটা আমরা যতটুকু পারো একটু দেখে নিব। আমরা সৃজনশীল প্রশ্নটা যেরকম ভাবে তোমার সাজাইলাম, হ্যাঁ, তাদের সঙ্গে থেকে কি কি করবো আমরা, ব্লিচিং পাউডার 1 নম্বর, কোনো কথা নেই, ব্লিচিং পাউডার আর কি হিসেবে কাজ করো, বিরঞ্জন এবং জীবাণুনাশক অবশ্যই ভালো করে শিখতে হবে 2 নম্বর। তারপর হচ্ছে তোমার বেকিং সোডা, কাপড় কাচের সোডা, ব্লিচিং পাউডার এর উৎপাদে এগুলো তো কাজ হবে যে যৌগটা থাকবে তাদের শতকরা সংযুতি নির্ণয় করো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মনে করো এরকম থাকতে পারে ভিনেগার এবং ব্লিচিং পাউডার উভয়ই তোমার কি জীবাণুনাশক হিসেবে কাজ করবে, এদের ব্যবহার তোমার কি ভিন্ন, সাথে সাবান এবং ইউরিয়া দেখে নিতে পারো, ওইটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, বাকি একটু দেখে নিতে পারো, ঠিক আছে। এবার আমাদের আমরা একটু মান বন্টনটা আবার পরে প্রশ্ন থাকতে পারে এরকম একটু টাইপ 1 এর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় ছিল না, এই ক্ষেত্রে আশা করি আমাদের তোমার কি একটা সৃজনশীল থাকবে, তোমার কি 1 2 3 এই তিনটা অধ্যায় থেকে আমরা আশা করি আমাদের কাছে একটা সৃজনশীল থাকবে, 4 এবং 5 অধ্যায় থেকে আশা করি আমাদের কাছে দুইটা সৃজনশীল থাকবে, ঠিক আছে। তারপর 6 অধ্যায় থেকে আশা করি আমাদের কাছে একটা সৃজনশীল থাকবে, তারপরে শিখে 7 8 9 তিনটা অধ্যায় থেকে আমরা আশা করি দুইটা সৃজনশীল আমাদের থাকবে, ঠিক আছে। 10 অধ্যায় থেকে আমরা আশা করি আমাদের কাছে একটা সৃজনশীল থাকবে। এখন তারপরে হচ্ছে তোমার 11 অধ্যায় থেকে আশা করি একটা, 12 অধ্যায় থেকে আশা করি তোমার কি একটা, তাহলে 3 2 5 6 7 8 9, তাহলে কত তোমার নাও 2 3 4 4 2 6 6 3 9, আশা করি আমরা এরকম 9টা সৃজনশীল আমরা পাবো, কথা বুঝতে পারছি। তো 9টা আমাদের তো প্রশ্ন আসবে 8টা, তাহলে আমরা ধরে নিলাম আমাদের মান বন্টনের ক্ষেত্রে 9টা সৃজনশীল আসছে আর কি। তো 1 2 3 অধ্যায় থেকে একটা ধরে নিলাম, 4 5 থেকে অধ্যায় থেকে দুইটা, 6 অধ্যায় থেকে একটা, 7 8 9 থেকে দুইটা, 10 অধ্যায় থেকে একটা, 11 অধ্যায় থেকে একটা, 12 অধ্যায় থেকে একটা, ঠিক আছে। তো আমরা যেরকম ভাবে আমাদের সাজেশনটা সাজিয়েছি এটা আমরা কত বোর্ড প্রশ্ন বা যে টপিকগুলো ছিল সবগুলোর উপর বিচার বিশ্লেষণ করে আমাদের রসায়ন করে একটি এই রসায়ন স্পেশাল সাজেশনটা তোমাদের জন্য সাজিয়েছে। তো আশা করি আমরা যে সাজেশনটা তোমাদেরকে দিলাম এটা অবশ্যই কেন আজকে বুধবার আমরা দিলাম, কারণ হচ্ছে তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিবে বন্ধু বান্ধবকে, অনেকেই হয়তো জানে না, তোমার শেয়ার করে তোমাদের টাইম করে রেখে দিবে, এবং তোমাদের যে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুক এবং মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে তোমরা সবাইকে দেখিয়ে দিবে যাতে সাজেশনটা শেয়ার করে রেখে দেয়, ও পদার্থ পরীক্ষা দেওয়া আসার পরে যেন সাথে সাথে সাজেশনটা কি করতে পারে দেখতে পারে। আর আমরা আমাদের এই সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে অবশ্যই আমরা কমেন্ট বক্সে দিয়ে দিতেছি, এবং পেজে আমরা তোমার কি পোস্ট আকারে তোমরা সবাই পেয়ে যাবে, সবাই রসায়ন ঘরের সাথে থাকবে, ক্লাসটা অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং আমাদেরকে ভালোবাসা দিবে, আমরা যেন তোমাদের জন্য আরও কিছু সামনে নিয়ে আসতে পারি। আশা করি সাজেশন থেকে অবশ্যই আমাদের সামনের পরীক্ষায় থাকবে, এতটুকু আমরা তো আশা অবশ্যই করতেই পারি, ঠিক আছে। আশা করি আমাদের অবশ্যই থাকবে, তো সবাই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে, এই সাজেশনটা সবাই বেশি করে শেয়ার করে দিবে যাতে সবাই সবার থেকে পেতে পারে, এবং ওই সাজেশন ফলো করে অন্তত হয়তো তোমার কি ভালো একটা রেজাল্ট করতে পারে, ঠিক আছে। এনার একটা নোট বলে দিই, যারা একবারে পড়ে নাই দুর্বল তারা যদি সাজেশনটা দেখে তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে। সবাই রসায়ন ঘরের সাথে থাকবে,